নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে গালফ ওয়ার, ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে। ইরান পুরো মানে সৌদি আরব থেকে আরম্ভ করে সব জায়গায় বোম ফেলছে, গালফ ওয়ারের মতোই। এই গালফ ওয়ারটা কি? 1991 সালে প্রথম গালফ ওয়ার হয়েছিল এবং তখন শেয়ার মার্কেটের কি হাল হয়েছিল এবং তারপর থেকে ইন্ডিয়ান ইকোনমি কিভাবে স্টেপ বাই স্টেপ পড়েছে, উঠেছে, কতদিন পড়েছে, কতদিন উঠেছে দেখুন আমার এই স্ক্রিনে। তাহলে আপনি এই যদি জানতে চান যে 1991 সালে কি হয়েছিল আর বর্তমান পরিস্থিতিতে কি হতে চলেছে, তাহলে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে মার্কেটে টিকে থাকবেন না পালিয়ে যাবেন। তাহলে এই হিস্ট্রিটা দেখুন, কারণ হিস্ট্রি না জানলে এটা অঙ্ক কি হচ্ছে না হচ্ছে, আপনাকে জিওপলিটিক্স জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। কারণ ভয় করে আপনি পয়সা বানাতে পারবেন না। জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এটা আমি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আমাদের মূল বক্তব্য। কারণ আপনাকে জানতে হবে, তবে তো পয়সা বানাবেন। তার জন্য না জেনে না বুঝে করেছেন বলে তো মানি মার্কেটের টাকাগুলো সর্বশান্ত হয়েছে অনেক মানুষ। জানতে দোষ কি? আপনার কষ্টের টাকা। তাই জানতে হলে এই পুরো ভিডিওটা দেখুন। 1991 সাল গালফ ওয়ার হয়েছিল। এই গালফ ওয়ারটা নিয়ে আমি পরে আসছি। কতদিন হয়েছিল? 108 দিন মার্কেট পড়েছিল। 38.69% রিটার্ন ফল করেছিল। তারপর 182 দিন লেগেছে মার্কেট রিকভার করে 67.34% গেন। আবার 1992-93 সালে হর্ষদ মেহতা স্ক্যাম, 369 ডেজ মানে এক বছরের ওপর 50.85% ফলিং হয়েছিল। 287 দিন পরে 103%। আবার 1994-96 রিলায়েন্স আর এফআইআই বিক্রি করে পরে 814 দিন 40% পড়েছিল। 952 দিন পরে 71%। তখন তো মার্কেটে এত নিয়মকানুন ছিল না। 2001 টেক বাবেল সবাই জানেন, 588 দিন 56% পড়েছিল। 833 দিন লেগেছে 131.78% আনতে। 2004 সালে বিজেপি ইলেকশন হেরে যায়। 124 দিন মার্কেটে ডাউন ছিল 27%। 197 দিন লেগেছে সেটাকে কাবাকে 38.38% প্রফিট আনতে। 2006 সেদিন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। 2008-এ 8-9 এটা সবার টাটকা টাটকা, অনেকে যারা আছে মার্কেটে তাদের মনে আছে। কারণ হর্ষদ মেহতা স্ক্যাম সবাই জানে, তার আগেরটা গালফ ওয়ারটা অনেকের মনে নেই। এই গালফ ওয়ার থেকে দেশে নতুন সূর্য উদয় হয়েছে আমাদের ভারতবর্ষে, সেটা আমি লাস্টে আসবো। এই 99 গালফ ওয়ারের থেকে এটা মাথায় রাখবেন। তখনও কিন্তু 426 দিন মার্কেট পড়েছিল, 60.91% ডাউন। 605 দিনের মাথায় গিয়ে প্রায় এভারেজ মানে 156%। 3 বছর, তার মানে 426 আর 600, 3 বছর 156%। চায়না শাটডাউন 2015 সালে, এটা সবাইকার মনে আছে, 378 দিন 22%। 470 দিনের মধ্যে দেখুন সব উঠে যাচ্ছে। কারেন্ট হচ্ছে 225। 2025 ট্রাম্প আসার পর মার্কেট কত গিয়েছিল আপনারা জানেন। তা এটাকে দেখে যে মার্কেট আবার ঘোরে আবার যায়, তাতে কি লাভ হয় সেটা আমি এই 1991-এ গালফ ওয়ারের পর ইন্ডিয়ান ইকোনমি কীভাবে চেঞ্জ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আপনি পয়সা বানাবেন না, যদি বানান কিভাবে বানাবেন দেখুন। এই 1991 সালের গালফ ওয়ার আর এখনকার গালফ ওয়ার যদিও সঙ্গে আমাদের কিছুটা রিলেট করতে পারছি। তখনকার গালফ ওয়ারে সেম জিনিস হয়েছিল, তেলের দাম হু 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 করে বেরিয়ে গিয়েছিল। আপনারা কি জানেন কি? এটাকে মধ্যপ্রাচ্যের নয়, এবার তো ভারতীয় অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। যারা জানেন তারা বলবেন। এবং আমরা দেখব কিভাবে সেই যুদ্ধ ভারতের ইতিহাস বদলে দিল। কারণ এটা জানা সবাইকার জরুরি। কারণ 1990 সালে ইরাক কুয়েত আক্রমণ করে, এর ফলে শুরু হয় গালফ ওয়ার। তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়, কারণ ভারত তো তেল আমদানির উপর নির্ভরশীল। হ্যাঁ না, এখনো তাই। ভয়ে ভয়ে সংকটে পড়ে যায় এবং অর্থনৈতিক ধাক্কা। তেলের দাম বেড়ে যায় মানে আমদানি খরচ বাড়ে, মানে তেল কিনতে বিদেশি মুদ্রা দিতে হয়। তা তখনকার বিদেশি মুদ্রার রিজার্ভ না 2 সপ্তাহের জন্য আমদানি করা সম্ভব ছিল, এতটা কম থাকতো বৈদেশিক মুদ্রা। সো যারা মানে ইনকাম কি হয়, ওখানে যারা দেশি লোকরা চাকরি করে তারা টাকা পাঠালে সেখানে রেমিটেন্স পাঠায়, ফলে ওখানে প্রচুর লোক ভারতীয়রা চাকরি ছেড়ে দেশে ফিরতে আসছিল, ফলে রেমিটেন্সও কমে যাচ্ছিল এবং ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়ে যাচ্ছিল। ভারত প্রায় ডিফল্টের মুখে চলে যাচ্ছিল। সেই সময় কে ছিল? ভিপি সিং সবে হেরেছে, জনতা সহ ভারতীয় জনতা সহ চন্দ্রশেখর বাবুর
আন্ডারে তখন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কারণ 1990 সালের নভেম্বর মাসে মানে ইরাক কুয়েতে আগস্টে ইরাক কুয়েতের আক্রমণ শুরু হওয়াতে আগস্টে হয়েছিল, গালফ ক্রাইসিস শুরু হয়েছিল। নভেম্বর 1990 ভিপি সিং মহাশয়ের জনতা দলের সরকার পতন হয়। তারপর সরকারে আসে 10ই নভেম্বর থেকে 1991 মে পর্যন্ত চন্দ্রশেখর বাবুর জনতা দল নেতৃত্বে সংখ্যালঘু সরকার গঠন করে কংগ্রেসের বাইরে থেকে সাপোর্ট নিয়ে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি 1991 সাল গালফ যুদ্ধের সময়কালে তখন এই চন্দ্রশেখর বাবুর সরকার ক্ষমতায় ছিলেন। তখন যুদ্ধের কারণে ভারতের অর্থনীতি চরম সংকটে পড়ে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে যায়। আর চন্দ্রবাবু সরকার এই সংকট সারাতে হিমশিম খেয়ে যায়। এটা যে জিও পলিটিক্সের নিয়ম জানুন। এই সময় ভারতে মানে কি করবে, কারণ ভারতকে বাঁচাতে গিয়ে সোনা বন্ধক রেখে ঋণ নেয়, কিন্তু বড় সংস্কার করতে পারেননি। কারণ উনি কিছু করতে গেলেই তো কংগ্রেসের বাইরে থেকে সাপোর্ট দরকার, সেটা উনি পারেননি। এবং 1991 সালের জুন মাসে নরসিংহ রাও বাবুর সরকার আসেন। তখন ভারতের প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং স্যার। আর সেখান থেকেই শুরু হয় ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার, এলপিজি রিফর্মস। এলপিজি ফুল ফর্ম কি? এল ফর কি বলুন? লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন অ্যান্ড জি ফর গ্লোবালাইজেশন। এই তিনটে শব্দ ভারতের অর্থনীতিকে নতুন পথে নিয়ে যায় মনমোহন সিং স্যারের আন্ডারে। সেখান থেকে কি করেছেন? লাইসেন্স রাজ কমানো হয়, বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয়, আর ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বাজারমুখী অর্থনীতিতে রূপান্তরিত হয় 1991। সেখান থেকে দেখবেন আস্তে আস্তে প্রাইভেটাইজেশন দরজা খুলে যায়, কারণ দেশীয় ইকোনমিকে বাঁচানোর জন্যে। তখন কি হয়, শেয়ার বাজারও সেই সময় ঠিক এরকম যেমন পড়ে যায়, অত দিন পড়েছিল। কি হচ্ছে কিন্তু সংস্কার ঘোষণার পর এই যে রিফর্মেশন এলপিজি মাত্র কয়েক মাসে বাজার ঘুরে দাঁড়ায়। ওখানে আমি দেখেইছি, দেখুন কতদিন পড়েছিল, তারপর 1 বছরের মধ্যে সেন্সেক্স কোথায় চলে গিয়েছিল দেখতে পাচ্ছেন, দেখালাম। তা এটা বলার কারণ হচ্ছে, কারণ 1991 সালের গালফ ওয়ারে ভারতের জন্য সংকট, আজকে কিন্তু সেই সংকট আমাদের অর্থনীতি কিন্তু নতুন পথে নিয়ে গেছে। আজকে দেখুন সেরকম ভয় নেই, কারণ একটা জিনিস তৈরি করতে এতদিন সময় লেগেছে। আপনারা বলবেন 1900 যারা আছেন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বা যারা আছেন তারা বলুন, সেই সংস্কার ভারতের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল না? ছিল না। যদি ছিল তাহলে আপনি ওখানে কমেন্ট বক্সে আপনারা লিখুন ছিল না, ছিল না। কারণ আজকের ডেটেও সেম জিনিস হয়েছে, হ্যাঁ না না আপনারা বলুন। যুদ্ধ চলছে, তেল আর এলপিজি গ্যাস নিয়ে সবার চিন্তা, কারণ হরমুজ প্রণালী দিয়ে ভারতের একমাত্র সস্তা মানে কম সময়ে বেশিরভাগ তেলটা আসে, সময় কমের জন্য, যাতে দাম কম পড়ে। তো এই সময় যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট নিয়ে যেহেতু আমি কথা বলি, এই বাজার পড়েছে, তাহলে আপনাদের কি লাভ হবে না হবে না আপনারা বলুন। যারা জানেন তারা বলুন, এই মার্কেটে মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং ইজ ইকুয়াল টু মোর গেন। মোর গেন বলছি, ওখানেও দেখেছেন। তাহলে এখানে কিভাবে গেন হবে আপনারা কি জানতে চান? তাহলে দেখুন এটার মানে কি। ধরুন আমার একটা ভিডিও দেখেছি না, মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। ধরুন বাজারে আলু কিনতে গেছেন, 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, 10 টাকা আলুর দাম। এই আলুর দামটাকে মিউচুয়াল ফান্ডে বলে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু, মানে ইউনিটের দাম। তাহলে ক ইউনিট পেয়েছেন? 1000 ডিভাইডেড বাই 10, 100 ইউনিট। আবার পরের মাসে বাজার গেছেন 1000 টাকা নিয়ে, দাম হয়ে গেছে 12 টাকা, 83 ইউনিট কিনেছেন। আবার পরের মাসে বাজারে গেছেন 14 টাকা আলুর দাম, 71 কেজি আলু পেয়েছেন, মানে ইউনিট, মিউচুয়াল ফান্ডে ইউনিট বলে। তারপরের মাসে গেছেন 1000 টাকা নিয়ে, আবার 18 টাকা দাম হয়ে গেছে আলুর দাম, আপনি কত পেয়েছেন? 55 ইউনিট। এই পর্যন্ত কি হয়েছে? যারা এখানে ঢুকেছে কি প্রফিট পেয়েছেন? আর তারপর মার্কেট পড়ে যায়। যারা এখানে সবাই ভালো ভালো বলে ঢুকছেন আর মার্কেট পড়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। এখন যেমন মার্কেট পড়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, হবেন না। দেখুন ক্যালকুলেশনটা। আপনারা অনেকে বলবেন এটা তো আগেও দেখেছি, কারণ আমার ভিডিও মানে আজকে 75,000 সাবস্ক্রাইবার বা একটা ভিডিও 12 লাখের উপর ভিউয়ার হয়েছে। তারা সবাই সব ভিডিও দেখে না, নতুন নতুন ভিউয়ার আসেন, নতুন নতুন সাবস্ক্রাইবার। এই ভিডিও তাদের জন্য, যারা দেখেছেন
বা আবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। বাকিদেরকে প্লিজ প্লিজ দেখার সুযোগ দিন। সো 1000 টাকা 10 টাকা পড়ে গেল, আবার সে আগের দামে চলে এসছে। আপনারা তো এখন গেল যারা এখানে কিনেছেন দেখুন, আবার এখানে 7 টাকা হয়ে গেছে। কত ইউনিট পেয়েছেন? 142। আবার 6 টাকা হয়ে গেছে, 166 ইউনিট। আবার 1000 টাকা হয়ে গেছে, 5 টাকা 200 ইউনিট। এই পর্যন্ত আছে ধরুন। আবার বাজারে যে লিখেছে না যুদ্ধের পর আবার বাজার ঘুরে গেছে, যে জিনিসের দামটাই 18 হয়েছিল আবার 18 চলে গেল। তাহলে যে জিনিসটা 10 টাকায় কিনেছি, দাম ছিল 100 কেজি মাল পেয়েছিল মিউচুয়াল ফান্ডে ইউনিট, তার দাম হয়ে গেল 1800 টাকা, মানে 800 টাকা গেন। যেটা 12 টাকায় কিনেছিলেন 1500 টাকা, 500 টাকা গেন। যেটা 14 টাকায় কিনেছিলেন সেটা 285 টাকা গেন। যেটা 18 টাকায় কিনেছিলেন 18 টাকা ভ্যালু, মানে নো প্রফিট নো লস। দাম আর কেনা দাম আর বেচা দাম এক। যেটা 10 টাকা কিনেছিলেন আবার 18। যেটা সব থেকে কম দামে কিনেছেন দেখুন 5 টাকায় 200 ইউনিট 3600, সব থেকে বেশি প্রফিট দিয়েছে। হ্যাঁ না, তার মানে এখানে থিওরিটা কি? মোর ইউনিট কিনতে হবে। কারণ ওইখানে দেখুন আমার কাছে 10,000 পড়েছিল টাকা ব্যাংকে, আমার কাজে লাগছিল না, আমি অ্যাডিশনাল 2000 ইউনিট কিনে নিলাম। যখন দাম হলো দাম হয়ে গেল 36,000। আর এই 10,000 টাকার ভ্যালু কত হয়ে গেল? 36,000। গেন কত? 26,000। এই পর্যন্ত তো আপনাদের দেখিয়েছিলাম। এর পরেরটা দেখুন। কারণ একটা জায়গায় মার্কেট আজ 2 বছর ধরে ঘুরছে সেম প্রাইসে। এইখানে যদি মার্কেটটা ঘুরে থাকে লং রানে ধরুন এখানে 5 টাকা অনেক দিন ধরে পড়ে আছে, আপনি ইউনিটগুলো কিনে যাচ্ছেন, মোর ইউনিট কিনে যাচ্ছেন, ইউনিট বাইং করে আপনার প্রচুর ইউনিট হয়ে গেল। যেখানে আপনার এসআইপিতে বেড়ে গেলে, মার্কেট উঠে গেলে আপনি কি সেই মোর ইউনিট পেতেন না। কারণ এখানে দেখিয়ে দিলাম মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। সেখানে যদি আরও বেশি ইউনিট পান ইনিশিয়াল স্টেজে, কেন বলছি? মার্কেটে আপনাদের উঠতে ভালো লাগে, বাট ইনিশিয়াল লং টার্ম মিউচুয়াল ফান্ড বলি না, 10 ইয়ার্স আর অ্যাবাভ ছাড়া মিউচুয়াল ফান্ডে আসবেন না। বা ইকুইটি মার্কেটে যারা 60 টাকা গেলে তাদেরকে বাদ দিন, ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে হতে গেলে 10 ইয়ার্স আর অ্যাবাভ আসবেন, নাহলে করবেন না প্লিজ। সো মোর ইউনিট পেয়েছেন এখানে, আবার কিনছেন সেম রেঞ্জে আরও প্লাস মোর ইউনিট। তার মানে মোর ইউনিট হচ্ছে আপনার টাকায় মোর ইউনিট করছেন। এই যে এখানে যেমন অ্যাডিশনাল করেছেন সেই একই জায়গায় পড়ে আছে, এসআইপিতেও মোর ইউনিট হচ্ছে, প্লাস অ্যাডিশনালটাকে এসআইপির মতো কিনছেন, মোর ইউনিট হচ্ছে। মোর ইউনিট ইজ ইকুয়াল টু, যদি ইনিশিয়াল স্টেজে 1 to 5 ইয়ার্স মধ্যে যদি মোর ইউনিট পান, আমি কেন বলি প্রথম 5 বছর পেশেন্স, এই যে লিখেছি পেশেন্স 5 ইয়ার্স। একটা বাচ্চা যেমন জন্মালি সব কিছু করতে পারে, তাকে লালন পালন করতে হয়, সে আপনাকে বড় হয়ে দেখবে, এই তো আশা। সেই জন্যই তো সব মানুষই আমরা স্বার্থপর, সন্তান আমাকে পরে দেখবে। বাট এই আর্থিক সন্তানটাকে কেউ আমরা নজর দিই না, যে আপনাকে কোনোদিন বিট্রে করবে না, শর্ট টার্ম গ্রোথের জন্য করবে না। এই 5 বছর যদি মোর ইউনিট কিনতে পারি, তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিং, মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং হবে না? হ্যাঁ না আপনারা বলুন, মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনি পাবেন না বলুন, আপনারা নিজেরা বলুন। কারণ ইনিশিয়াল স্টেজ পারপর যারা, কারণ এটা একটা মানে কেন বলছি, আপনি এই জায়গায় যদি বেশি ইউনিট করেন, যেটা 10 বছর ধরুন আপনি আজকে 50 লাখ টাকা ইনভেস্ট করেছেন, এই জায়গাটায় কি বেনিফিট হবে বলে দিচ্ছি, মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি এই জায়গাটা 50 লাখ ইনভেস্ট করেছেন, যেটা রুল 72 বলছে। রুল 72 কি বলছে? আমি 12 বছরে মিউচুয়াল ফান্ডে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ একটা অ্যাভারেজ রিটার্ন বলেছি। কারণ এটা বলছি গুগল সার্চ করে দেখুন, মোটামুটি ভালো পরামর্শ নিয়ে করলে 12% অ্যান্ড অ্যাবাভ পাবেন, যদি আপনার পেশেন্স থাকে, ডিসিপ্লিন থাকে এবং টাইম দেন। কারণ আমি এই জন্য বলে 10 বছরের নিচে হলে মিউচুয়াল ফান্ডে আসবেন না। সো আপনি 50 লাখ টাকা 72 বাই রেট অফ ইন্টারেস্ট, টাকা অত বছরে ডবল হয়, তাহলে 12, তাহলে ক বছরে ডবল হয়? 6 বছরে। আপনার 6 বছরে 1 কোটি হয়ে গেছে, 1 crore। তা সেটা হতে পারে মোর ইউনিটটা ইনিশিয়াল স্টেজে বেশি পেয়ে গেলে। আর আপনার এই টাকাটা কিভাবে ইউনিটটাকে নেবেন সেটা খুব অ্যালোকেশন হবে, সেটা বহুত ইম্পর্টেন্ট। এর জন্য ফান্ড ম্যানেজার, ভালো পরামর্শদাতার পরামর্শ নিন। এই জায়গাটা ভেরি ক্রুশিয়াল, আপনার রিস্ক অনুযায়ী কোন ফান্ডে নেওয়া উচিত, আপনার পরামর্শদাতা আপনাকে গাইড করবে কিভাবে করবেন। এটা যদি আপনার 6 বছরের জায়গায় 5 বছরে হয়ে যায়, মানে ধরুন 14% হলো, এই মার্কেটে মোর ইউনিট কিনে নিচ্ছেন, এই সময় ইনভেস্ট করছেন নিচে, একজন উপরে 18তে করেছে আর আপনি 5, 6, 7 করছেন বা 10 করছেন, তাহলে আপনি বেশি ইউনিট পাবেন না। কারণ 5 লাখ টাকায় যদি কারো 10 টাকার ন্যাব হয়, 18 টাকার ন্যাব হয় কিনেছে, তাহলে কত টাকা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল টু 5 লাখ ডিভাইডেড বাই 18, তাহলে 2,77,777 এটা ইউনিট পেয়েছেন। আর এটাই যদি 12 টাকা অ্যাভারেজ হয়,
তাহলে আপনি কত ইউনিট পাবেন? মানে কিনে কিনে যে আপনার পরামর্শদাতা আপনাকে 12 অ্যাভারেজ আনছে, আপনি কত ইউনিট পেয়েছেন? 41,000। এবার দামটা আবার 18 মানে 30-এ চলে গেল, মার্কেট বেড়েছে 30, তাহলে আপনার কত টাকা ভ্যালু? আপনাকে দেখিয়ে দিচ্ছি, 83,33,333 এক বছর পরে ধরলাম, মানে 5 বছর বা 6 বছর যেটাই বলবেন আমি ধরলাম। আর সেম জিনিসটা সেম ইয়ারে যদি অ্যাভারেজ এরও দাম 30 টাকা হয়েছে সেই সময়, কারণ আপনার ইনভেস্টমেন্ট প্রসেস আপনাকে কত টাকা এনে দেবে ভালো পরামর্শদাতা দেখুন, তাহলে আপনার কষ্টের পয়সা আপনাকে তো জানতে হবে 1,25,00,000। সো মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং। সেইটার জন্যে কিভাবে হয়, কিভাবে করতে হয়, ভালো পরামর্শদাতার আপনার নিকটবর্তী এলাকায় আপনারা যোগাযোগ করুন। আর যদি আপনারা জানতে চান, বুঝতে চান, তাহলে প্রত্যেক মাসে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর সেমিনার হয় রবিবার। আমরা একটা ডেটকে পরে জানিয়ে দিই কোন ডেটটা রবিবার। আপনারা যদি জানতে চান, বুঝতে চান রিটায়ারমেন্ট প্ল্যানিং কীভাবে করবেন, যারা 50 ঊর্ধ্ব মানুষ বা 50 বা রিটায়ার করে গেছেন সেই সব মানুষজন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স আর কোথা থেকে বলছে, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে আর আপনাকে ডেট বলে দেবে কোন ডেটে হবে। রবিবার সাধারণত আমাদের প্ল্যানিংটা মানে বিনা পয়সায় এই ওয়েবিনারটা হয়, সেটা এখন পর্যন্ত, পরে পয়সা দিয়ে হবে কারণ আমরা বেশি দিন চালাবো না। সবার অনুরোধে এই মাসটা আর একবার করব, সেটা আপনারা জানতে পারবেন। সো জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনাদেরকে ব্যাকএন্ড থেকে যোগাযোগ করা হবে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সো ভয় নয়, জানতে হয়, বুঝতে হয়, না জানাটাই ভয়। আপনাকে তো অঙ্ক করে দেখিয়ে দিলাম, 1991 সালে সেম ওয়ার হয়েছিল, এখনও হচ্ছে। তো এখন যতই আমি জানি এটা সায়েন্স আবার ঘুরবে, তাহলে কি হবে? এরকমই তো আশা, যুদ্ধ তো চিরকাল চলতে পারে না, তাহলে কোনো দেশই বেঁচে থাকবে না, সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মরে যাবে, কোনো দেশই সেটা চাইবে না। যুদ্ধ হচ্ছে ইগোর লড়াই, শক্তির লড়াই, পাড়া প্রতিবেশীর মধ্যেই হয়। সো ধৈর্য ধরুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে আপনিও পয়সা বানাতে লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। নমস্কার।